সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমি আজকে আবার আপনাদের কাছে আমার আরেকটি শিক্ষণীয় ভিডিও নিয়ে চলে আসলাম। আমাদের আজকে টপিকস হলো সহজভাবে কেমনে আমরা টেন্স শিখতে পারি। টেন্সকে ইংরেজি গ্রামারের আত্মা বলা হয়। আমরা স্পোকেন ইংলিশ বা গ্রামার যাই শিখতে চাই না কেন, আমাদেরকে টেন্স শিখতে হবে। তাই টেন্সকে ইংরেজি গ্রামারের আত্মা বলা হয়। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল টপিকসে চলে যাই। আমাদের আজকের টপিকস হলো টেন্স। টেন্স অর্থ কাল। কাল বলতে আমরা সময়কে বুঝি। তো টেন্স কাকে বলে? টেন্স কাকে বলে আমরা যদি এই প্রশ্নটি পাই তাহলে এর উত্তর হবে ক্রিয়ার কালকে টেন্স বলে, অর্থাৎ কাজের সময়কে টেন্স বলে। প্রথমে আমাদেরকে দেখতে হবে টেন্স কত প্রকার, কাজের সময় কত প্রকার। টেন্স প্রধানত তিন প্রকার, যথা প্রেজেন্ট টেন্স বর্তমান কাল, ফার্স্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। আমরা যদি এই তিনটি টেন্সকে খুব সহজভাবে চিনতে যাই তাহলে আমরা এভাবে চিনতে পারি। আমরা এই মুহূর্তে যে ক্লাসটি নিচ্ছি এটা প্রেজেন্ট টেন্স, অর্থাৎ বর্তমান কাল। এই ক্লাস নেওয়ার পূর্বে পিছনে যত সময় গেছে, যত সময় অতিবাহিত হয়েছে, পিছনের সকল সময় হলো পাস্ট টেন্স, অর্থাৎ অতীতকাল। এবং এই ক্লাসের পরে সামনে যত সময় আসবে সবটা হবে ফিউচার টেন্স, অর্থাৎ ভবিষ্যৎকাল। তাহলে আমরা এই মুহূর্তে ক্লাস নিচ্ছি, এটা প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল। আর ক্লাস নেওয়ার আগে যত সময় গেছে তা হলো পাস্ট টেন্স বা অতীতকাল। এবং ক্লাস নেওয়ার পরে সামনে যত সময় আসবে সে সব হবে ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। তো টেন্স প্রধানত তিন প্রকার, এটা আমরা জেনে গেলাম। এখন আবার প্রত্যেক প্রকার টেন্সকে চার ভাগে ভাগ করা হয়েছে। প্রত্যেক প্রকার টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। যথা যদি আমরা প্রেজেন্ট টেন্স দেখি তাহলে প্রেজেন্ট টেন্স চার প্রকার: প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা আবার দেখি প্রেজেন্ট টেন্স চার প্রকার: প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা যদি যে কোনো একটি টেন্সের এই চারটি ভাগ শিখে নিতে পারি, যেমন আমরা প্রেজেন্ট টেন্সের চার ভাগ শিখে নিলাম, এখন ফার্স্ট টেন্স ফিউচার টেন্স নতুন করে আর শিখতে হবে না। আমরা যদি ফার্স্ট টেন্স শিখতে যাই, ফার্স্ট টেন্সও চার প্রকার। আমরা যখন ফার্স্ট টেন্স শিখতে যাব তখন এই প্রেজেন্টের জায়গায় শুধু ফার্স্ট ব্যবহার করব। ফার্স্ট ইনডিফিনিট টেন্স, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, ফার্স্ট পারফেক্ট টেন্স, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একইভাবে আমরা যখন ফিউচার টেন্স শিখতে যাব তখন শুধু এই প্রেজেন্টের জায়গায় ফিউচার লিখে দেব। ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা এখানে দেখে নিই, আমরা শিখে নিলাম প্রেজেন্ট টেন্স চার প্রকার। এই জায়গায় এখন প্রেজেন্ট টেন্স আমাদের শেখা শেষ। এখন আমরা শিখে নেব পাস্ট টেন্স। পাস্ট টেন্স যদি শিখি, পাস্ট টেন্স চার প্রকার। পাস্ট টেন্স চার প্রকার যখন শিখতে যাব শুধু এই প্রেজেন্ট কথাটা আমরা বাদ দিয়ে দেব, তাহলে আমাদের পাস্ট টেন্সও শেখা হয়ে যাবে। যেমন এখানে আমরা প্রেজেন্টের জায়গায় শুধুমাত্র পাস্ট দিয়ে দিচ্ছি, এখানেও পাস্ট দিয়ে দিলাম, এখানেও পাস্ট দিয়ে দিলাম, এখানেও পাস্ট দিয়ে দিলাম। আমি একটু আগে কি বললাম, যদি আমরা প্রেজেন্ট টেন্সের চারটি ভাগ শিখে নিতে পারি তাহলে বাকি দুটি টেন্সের চারটি ভাগ শেখা আমাদের জন্য সহজ হয়ে যাবে। যেমন ফার্স্ট টেন্স চার প্রকার: ফার্স্ট ইনডিফিনিট টেন্স, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, ফার্স্ট পারফেক্ট টেন্স, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। জিনিসটি কিন্তু অত্যন্ত সহজ। এখন
আমরা প্রথম শিখলাম প্রেজেন্ট টেন্স 4 প্রকার, এখন শিখলাম পাস্ট টেন্স 4 প্রকার, এবার শিখব ফিউচার টেন্স। ফিউচার টেন্স যখন আমরা শিখব একইভাবে আমরা এখানে দেখব ফিউচার টেন্স। এখন ফিউচার টেন্স 4 প্রকার, তাহলে আমরা এবার ফিউচার টেন্স 4 প্রকার শিখে নিই। শুধুমাত্র এই ফার্স্ট টেন্স ফার্স্ট কথাটা আমরা মুছে দেব, তাহলে কি হবে ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখন আমরা কি দেখলাম, আমরা প্রথমে প্রেজেন্ট টেন্স 4 প্রকার শিখলাম, আবার পাস্ট টেন্স 4 প্রকার শিখলাম, এখন ফিউচার টেন্স 4 প্রকার শিখব। ফিউচার টেন্স 4 প্রকার, ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই গেল আমাদের টেন্সের পরিচিতি। টেন্সকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়েছে এবং প্রত্যেক প্রকার টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে, আমরা এই পরিচিতিগুলো পেয়ে গেলাম। আমাদের সমাজে অনেকেই বলে থাকেন টেন্স শিখা বা পড়ালেখা শিখা একটা ম্যাজিক। পড়ালেখা প্রকৃত কোনো ম্যাজিক না, তবে সাজানো গোছানো সহজভাবে শিখতে গেলে একটু সহজ হয়, শিখতে সুবিধা হয়, আমাদের মনে রাখতে সুবিধা হয়। তাই পড়ালেখাটা শিখতে গেলে আমাদের অবশ্যই অবশ্যই একটু অধ্যবসায় করতে হবে। অধ্যবসায় যত বেশি হবে আমাদের জ্ঞানের ভান্ডার তত বেশি বৃদ্ধি পাবে। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা আরো সামনের দিকে যাই। আমি আমার টেন্স শিখার এই ক্লাসটি 7টি ক্লাসে বিভক্ত করেছি। আজকে টেন্সের প্রথম ক্লাস, ক্রমান্বয়ে কালকে পরশু এভাবে 7টি ক্লাসের মাধ্যমে সম্পূর্ণ টেন্সকে বিশদভাবে আলোচনা করা হবে। আপনারা আমার সাথেই থাকবেন। এখন গেল আমরা শিখলাম এতক্ষণ টেন্সের পরিচিতি। এখন 12টা টেন্স, মোট প্রেজেন্ট টেন্স 4টা, পাস্ট টেন্স 4টা, ফিউচার টেন্স 4টা, মোট 12টি টেন্স। এই 12টি টেন্স কাকে বলে, চিনার উপায়, গঠন এবং বাক্যের প্রয়োগ এগুলো আমরা শিখে নেব। তাহলে আমরা সামনের দিকে আগাই। আমরা 12টি টেন্সের মধ্যে প্রথমে আমরা শিখলাম প্রেজেন্ট টেন্স 4 প্রকার। প্রেজেন্ট টেন্স 4 প্রকারের মধ্যে প্রথম হলো, 1 নাম্বার হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার আমরা দেখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে শিখতে গেলে বর্তমান কালে কোনো কাজ হয় বা হয়ে থাকে এরূপ বোঝালে ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। বর্তমান কালে কোনো কাজ হয় বা হয়ে থাকে এরূপ বোঝালে ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আমরা আগের একটি ভিডিওতে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট কাকে বলে শিখেছি।
আমি আবার রিপিট করি, ভার্ব হলো কাজ, আমরা যাই করি না কেন তাই কাজ, অর্থাৎ বর্তমান কালে কোনো কাজ হয় বা হয়ে থাকে এরূপ বোঝালে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা আমরা কেমনে চিনব, চেনার উপায়, বাংলা বাক্যের ক্রিয়ার শেষে করি, করো, করেন, পড়ি, পড়ো, পড়েন, অর্থাৎ কাজের শেষে রসই ও এবং এ থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে আমরা কেমনে চিনব, বাংলা বাক্যের ক্রিয়ার শেষে অর্থাৎ কাজের শেষে করি, করো, করেন, পড়ি, পড়ো, পড়েন, অর্থাৎ কাজের শেষে রসই, যেমন করি, করি, এই যে করি কথাটা উচ্চারণ করলে রসই, করো, যদি করো পড়ি আমরা তাহলে ও আসে, এবং করে, করেন বা করে, করেন, করেন বললে শেষে আমাদের ও আসে, আর যদি বলি করে তাহলে এ আসে, তাহলে রসই ও এবং এ থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এবার আমরা শিখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন অর্থাৎ স্ট্রাকচার, STRUC, স্ট্রাকচার। আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আমাদের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আমাদের আগের একটি ভিডিওতে উল্লেখ করা হয়, আমরা শিখেছি সাবজেক্ট কাকে বলে, ভার্ব কাকে বলে, অবজেক্ট কাকে বলে। তাই আমি কথা না বাড়িয়ে আরেকবার না লিখে রিপিট করে দিচ্ছি, সাবজেক্ট যার দ্বারা কোনো কাজ করা হয় তাকে সাবজেক্ট বলে, সাবজেক্ট যা করে তাই ভার্ব। আবার সাবজেক্টকে কি বা কোথায় দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই অবজেক্ট। যেমন যেমন আমি স্কুলে যাই, আমি স্কুলে যাই। এখানে আমরা ইংরেজি করার আগে আমাদেরকে এই বাংলা বাক্যটাতে চিনে নিতে হবে এখানে সাবজেক্ট কোনটা, অবজেক্ট কোনটা এবং ভার্ব কোনটা। আমি স্কুলে যাই, সাবজেক্ট কি, যার দ্বারাই কাজটি করা হয় সে হলো সাবজেক্ট। তাহলে এখানে স্কুলে যাওয়াটা কার দ্বারাই হচ্ছে, আমি দ্বারা, এই আমি হলো সাবজেক্ট। এরপর কি আছে, ভার্ব। ভার্ব কি, আমরা যাই করি না কেন তাই হলো ভার্ব। এখানে কাজ, অর্থাৎ আমরা যে কাজটাই করি না কেন সেটাই হবে কাজ। আমি স্কুলে যাই, আমি স্কুলে যাই, এখানে কাজ কোনটা করতে হচ্ছে, আমাকে যাই, এই যাওয়াটা হলো আমার কাজ।
তাহলে এই যাই হলো ভার্ব। এবার আসি অবজেক্ট। আমি বলেছিলাম সাবজেক্টকে কোথায় বা কি দ্বারা কি বা কোথায় দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হলো অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট যাকে অবলম্বন করে কাজটি করে সেই হলো অবজেক্ট। এখন যদি আমি সাবজেক্টকে প্রশ্ন করি আমি স্কুলে যাই, তাহলে সাবজেক্ট কি আমি, আমিকে প্রশ্ন করি আমি কোথায় যাই, এই যে কোথায় দ্বারা প্রশ্ন করলে উত্তর আসবে স্কুলে। সাবজেক্টকে কোথায় দ্বারা প্রশ্ন করলাম আমি কোথায় যাই স্কুলে, তাহলে এই স্কুলটা হলো আমার অবজেক্ট। যদি এতখানি আমাদের চেনা থাকে তাহলে টেন্স শেখাও যতখানি সহজ হবে, আমাদের স্পোকেন ইংলিশের ক্ষেত্রেও ততটাই উপকার হবে। এখন আমি চিনে নিলাম এই বাংলা বাক্যে আমি সাবজেক্ট, যাই ভার্ব, স্কুল হলো অবজেক্ট। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স গঠন করতে হলে আমাদের স্ট্রাকচার কি, সাবজেক্ট বসবে প্রথমে, তারপর ভার্ব বসবে, তারপর অবজেক্ট বসবে। এখন আমরা এটা বসিয়ে দিই, যেমন সাবজেক্ট আমি, আমি আই, তারপর ভার্ব, ভার্ব হলো যাওয়া আই গো, এখানে প্রিপজিশন আসবে টু, এটা আমরা প্রিপজিশন অধ্যায়ে শিখে নেব। টু প্রিপজিশন কোথায় কখন কেমনে বসবে এটা প্রিপজিশন অধ্যায়ের বিষয়, আমরা সামনের ক্লাসে শিখব। তাহলে আই গো, টু হলো প্রিপজিশন। এখন অবজেক্ট, অবজেক্ট কি স্কুল, অবজেক্ট হলো স্কুল। এই যে আমাদের বাক্য হয়ে গেল, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। তাহলে কি দেখলাম, আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি, বর্তমান কালে কোনো কাজ হয় বা হয়ে থাকে এর বোঝালে ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন আমি স্কুলে যাই, এই কাজটা কখন হচ্ছে, বর্তমানে আমি যাচ্ছি, যাওয়ার মধ্যে আছি, আমি স্কুলে যাই। তাহলে বর্তমান কালে কোনো কাজ হয় বা হয়ে থাকে, এই যাওয়াটা বর্তমান কালে হয়। তারপর চেনার উপায়, বাংলা বাক্যের ক্রিয়া শেষে করি, করো, করেন, পড়ি, পড়ো, পড়েন, অর্থাৎ কাজের শেষে রসই ও এবং এ থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। যেমন আমি স্কুলে যাই, আমি সাবজেক্ট, স্কুল অবজেক্ট, যাই ভার্ব। তাহলে আমরা স্ট্রাকচার অনুযায়ী আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। তাহলে এখন আমরা এই পর্যন্ত শিখলাম। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা শিখতে গেলে এখানে আরো কিছু নিয়ম কানুন রয়েছে, যথা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কর্তা অর্থাৎ সাবজেক্ট, কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে কর্তার কাজের শেষে এস বা ইএস যুক্ত হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আরেকটি নিয়ম হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কর্তা অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে কর্তার কাজের শেষে এস বা ইএস যুক্ত হয়। এখন এই নিয়মটা আমাদের শিখতে গেলে আমাদের জানা থাকতে হবে পারসন কি, পারসন কত প্রকার এবং নাম্বার কি, নাম্বার কত প্রকার। এখন আমরা যদি পারসনে আসি তাহলে আমরা এটা শিখতে হবে জরুরি বিষয়। পারসন
তিন প্রকার। এই পার্সন এবং নাম্বার 12টি টেন্সই আমাদের লাগবে, তাই এটা শেখা আমাদের জন্য জরুরি। পার্সন তিন প্রকার। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং 3 নাম্বার THIRD, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন এগুলো আমাদের সাবজেক্টের ভাগ, সাবজেক্ট গুলো এই 3 ভাগে ভাগ করা থাকে, যথা ফার্স্ট পার্সন আই এবং উই। আমাদের যত ধরনের সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্টের মধ্যে ফার্স্ট পার্সন শুধুমাত্র এই দুইটা, আই এবং উই। সাবজেক্টের ক্ষেত্রে যদি আমরা আই এবং উই দেখি তাহলে বুঝবো আমরা এটা ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন জাস্ট একটা, ইউ। তাহলে ফার্স্ট পার্সন আই এবং উই, সেকেন্ড পার্সন ইউ। আর পৃথিবীতে বাকি যত সাবজেক্ট আসবে সব থার্ড পার্সন, বাকি সব। আমরা এখানে শুধুমাত্র লিখে দিলাম বাকি সব। তাহলে ফার্স্ট পার্সন কি? পার্সন চিহ্নটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত সহজ, এই জন্য কারণ ফার্স্ট পার্সন অনলি দুইটা, আই উই। সেকেন্ড পার্সন জাস্ট একটা, ইউ। এই তিনটা সাবজেক্ট ব্যতীত যা আছে পৃথিবীতে যত সাবজেক্ট আসবে বা যত কর্তা আসবে সব হবে থার্ড পার্সন। তাহলে আমরা কি করলাম? এখানে পার্সন চিনে নিলাম। এখন আবার বলা হয়েছে সিঙ্গুলার নাম্বার। আচ্ছা, এখন নাম্বার চিনতে হবে আমাদেরকে। নাম্বার দুই প্রকার। নাম্বার দুই প্রকার। এক নাম্বার সিঙ্গুলার নাম্বার, দুই নাম্বার প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার আমরা খুব সহজে শিখে নেব। এক বোঝাতে সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার একের অধিক বোঝাতে প্লুরাল নাম্বার। তাহলে এখানে আমাদের দুটি টপিকস ছিল, পার্সন এবং নাম্বার। পার্সন তিন প্রকার শিখলাম, নাম্বার দুই প্রকার। সিঙ্গুলার নাম্বার এক বোঝাতে, যেমন একটি বই, এখানে এই যে একটি বই, এক, এটা সিঙ্গুলার। যদি আমরা বলি দুটি বই তাহলে এটা প্লুরাল। তিনটি বই প্লুরাল, চারটি বই প্লুরাল। একটি আম সিঙ্গুলার, একটি আম হবে সিঙ্গুলার। তদ্রূপ আমরা যদি সাবজেক্টের ক্ষেত্রে আসি, আই আমি, এটা সিঙ্গুলার। উই আমরা, এটা প্লুরাল। ইউ তুমি, সিঙ্গুলার। অর্থাৎ আমরা যাই, মানুষ হোক, ব্যক্তি হোক, বস্তু হোক, যাই হোক, যদি একটা হয়, সিঙ্গেল হয় তাহলে এটা সিঙ্গুলার, আর একের অধিক হলে এটা হবে প্লুরাল। তাহলে এখন আমরা আমাদের এই বিষয়গুলো শিখতে হয়েছে শুধুমাত্র এই নিয়মটা বোঝার জন্য। তাহলে আমরা আমাদের নিয়মে চলে যাই। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কর্তা যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয় তবে কর্তার কাজের শেষে এস বা ইএস যুক্ত হবে। কখন হবে? এক নাম্বার শর্ত থার্ড পারসন হতে হবে, দুই নাম্বার শর্ত সিঙ্গুলার নাম্বার হতে হবে, তবে কর্তার কাজের শেষে এস বা ইএস যুক্ত হয়। এখন আমাদের আরেকটা বিষয় শিখতে হবে, যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন আমরা এস বসাবো না ইএস বসাবো, এটা আমাদের শিখে নিতে হবে।
তাহলে এই নিয়মের ভিতরে আমাদের টোটাল টপিকস হলো 3টা, যেগুলো শেখা আমাদের জন্য অত্যন্ত জরুরি। তাহলে এখন শিখবো কোন জায়গায় এস হবে, কোন জায়গায় ইএস হবে। এবার আমরা শিখবো কোন জায়গায় এস হবে, কোন জায়গায় ইএস হবে। কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার পরে যদি কর্তা হলো সাবজেক্ট, কর্তার কাজের শেষে অর্থাৎ ভার্ব, কাজ হলো ভার্ব, কর্তার কাজের শেষে এস, এস এস, এস এইচ, সি এইচ, ও ও এক্স থাকে, তবে কর্তার কাজের শেষে ইএস বসে, নয়তো এস বসে। তাহলে কোন জায়গায় এস হবে, কোন জায়গায় ইএস হবে? যদি কর্তার কাজের শেষে এস, ডবল এস, এস এইচ, সি এইচ, ও ও এক্স এই অক্ষরগুলো থেকে কোনো অক্ষর থাকে, তবে কর্তার কাজের শেষে ইএস বসবে, নয়তো এস বসবে। যেমন সে স্কুলে যায়, এটা প্রথমেই দেখতে হবে এটা কোন টেন্স। সে স্কুলে যায়, করি, করো, যায়, যায়, যায় কথাটা ছেড়ে দিলে যায় ও আসে, তাহলে এ ই ও আসলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে এটা আমরা চিনলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবং সাবজেক্টের ক্ষেত্রে আসি, সে, সের ইংলিশ হলো হি। তাহলে আমরা যখন পারসন শিখলাম তখন দেখলাম ফার্স্ট পারসন আই, উই, সেকেন্ড পারসন ইউ, এই 3টা শব্দের মধ্যে এই শব্দটা নেই, তাহলে এটা হলো থার্ড পারসন। তাহলে থার্ড পারসন হলো, এখন দেখতে হবে নাম্বার, এটা সিঙ্গুলার না প্লুরাল। সে, সে দ্বারা কি বুঝি? একজন, তাহলে এটা সিঙ্গুলার। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নিয়ম অনুযায়ী আমার বাক্যটা গঠন করতে হলে, যেহেতু কর্তা থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, তাহলে আমাদেরকে এখানে এস বা ইএস বসাতে হবে। তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনে যাই। প্রথমেই সাবজেক্ট হি, তারপর ভার্ব গো, এস বা ইএসটা আমরা পরে বসাই, টু, তারপর হলো অবজেক্ট স্কুল, এই যে আমরা বসালাম হি গো টু স্কুল। কিন্তু আমাদের নিয়ম অনুযায়ী যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে অবশ্যই কর্তার কাজের শেষে, অর্থাৎ কাজ হলো ভার্ব, এই ভার্বের শেষে এস বা ইএস বসাতে হবে। এখন কোনটা বসাবো আমরা? যেহেতু এখানে অক্ষরগুলো দেওয়া আছে এস, এস এস, এস এস, সি এইচ, ও ও এক্স থাকে, তবে কর্তার কাজের শেষে ইএস বসে, নয়তো এস বসে। এখন আমরা কর্তার কাজের শেষ অক্ষরটা দেখি। শেষ অক্ষর কি? ও, এই যে এখানে ও রয়েছে। তাহলে কি হবে আমাদের? যদি এই অক্ষরগুলো থেকে যে কোনো একটা অক্ষর থাকে তাহলে ইএস বসবে। তাহলে আমরা হি গোজ, ইএস বসালাম, হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। আবার এখানে আমরা দেখি তারা স্কুলে যায়, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যায়, যায় কথাটা, আয় কথাটা ছেড়ে দিলে একটা ও আসে, যায়ও, যায়ও, তারা স্কুলে যায়। তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যেহেতু এটা ফার্স্ট পারসন না, তারা, আই উই, আমি বা আমরা, ইউ তুমি বা তোমরা, তাহলে এই 3টা থেকে কোনোটাই না। তারা, আমি, আমরা, তুমি, তোমরা, এর বাহিরে, তাহলে এটা থার্ড পারসন। থার্ড পারসন হলেই কিন্তু আমরা এস বা ইএস বসাতে পারবো না। থার্ড পারসন হওয়ার পরে দেখতে হবে এটা সিঙ্গুলার
না প্লোরাল? তাহলে তারা, এটা হলো প্লোরাল। আমাদের নিয়ম হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বা ইএস বসবে। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয় তাহলে এস বা ইএস কোনোটাই বসবে না। তাহলে আমরা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট, যেহেতু তারা থার্ড পারসন হওয়ার পরেও সিঙ্গুলার না, তাহলে এস বা ইএস আমাদের বসাতে হবে না, ওই টেনশন আমাদের নাই। এখন দেখতে হবে আমাদের প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের গঠন। গঠন কি? প্রথমেই সাবজেক্ট, তারা স্কুলে যায়। আমরা প্রশ্ন করি কারা স্কুলে যায়? তারা, অর্থাৎ যার দ্বারাই কাজটা করা হয় তাই হলো সাবজেক্ট। তাহলে তারা হলো সাবজেক্ট। দে, তারপর ভার্ব যাওয়া, গো, প্রিপজিশন হলো টু, স্কুল, দে গো টু স্কুল। যদি আমরা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স, যদি সম্পূর্ণ টেন্স 12টা টেন্স আমরা ভালো করে শিখে নিতে পারি, তাহলে গ্রামার শেখাটা আমাদের জন্য সহজ হয়ে যাবে, বাক্য গঠন করাটাও আমাদের জন্য সহজ হয়ে যাবে, এবং আমরা যদি স্পোকেন ইংলিশ শিখতে চাই তাহলে ওইটাও আমাদের জন্য অনেকটা সহজ হয়ে যাবে। এখন প্রত্যেক প্রকার টেন্সের আবার দুটি তিনটি করে ভাগ রয়েছে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হ্যাঁ বোধক বাক্য রয়েছে, অর্থাৎ অ্যাফার্মেটিভ বাক্য আছে, নেগেটিভ বাক্য আছে, ইন্টারোগেটিভ বাক্য আছে, প্রশ্নবোধক বাক্য হয়, ইন্টারোগেটিভ নেগেটিভ, প্রশ্নবোধক না বোধক বাক্য হয়। যেমন আমরা যদি এতক্ষণ আমরা যে 3-4টি বাক্য দেখলাম এগুলো অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ এর পরে আমরা যাই ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্য, প্রশ্নবোধক বাক্য। এখন প্রশ্নবোধক বাক্য আমরা আগে শিখলাম আমি স্কুলে যাই, এটাকে যদি আমরা প্রশ্ন করি আমি কি স্কুলে যাই, তারা স্কুলে যায়, যদি আমরা এভাবে বলি তারা কি স্কুলে যায়, তাহলে এটা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করতে যাব তখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভের স্ট্রাকচার হবে ডু বা ডাজ। ডু বা ডাজ, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এখন এখানে আমরা অপশন পেলাম দুইটা। ইন্টারোগেটিভ বাক্য যখন গঠন করতে যাব তখন প্রথমে ডো বা ডাজ দুটি থেকে একটি হবে। এখন ডো বসাবো না ডাজ বসাবো, যে কোনো একটি বসালেই হবে না, আমাদের নিয়মতান্ত্রিক উপায়ে নিয়মের উপর ভিত্তি করে ডো হবে না ডাজ হবে তা শিখে নিতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ওই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমি আগেই বলেছিলাম এই পারসন এবং নাম্বার শেখাটা অতীব জরুরি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ডাজ বসে, নয়তো ডো বসে। যেমন আগেই বলা হয়েছে এখানে প্রশ্নবোধক বাক্য, যেহেতু প্রশ্ন থাকতে হবে, তারা কি স্কুলে যায়, তারা কি স্কুলে, আমরা স্কুল না দিলাম, তারা কি আমটি খায়, তারা কি আমটি খায়, শেষে অবশ্যই প্রশ্ন থাকবে। তাহলে প্রশ্নবোধক বাক্যের গঠন কি? ডো বা ডাজ। তাহলে ডো হবে না ডাজ হবে, তার জন্য দেখতে হবে তারা কোন পারসন, থার্ড পারসন। এখন দেখতে হবে সিঙ্গুলার কিনা, তারা বহুজন, তাহলে অবশ্যই এটা প্লোরাল, তাহলে এখানে ডাজ হবে না ডো হবে।
প্রথমেই হবে ডো, তারপর সাবজেক্ট। ডো বা ডাচ দুইটা থেকে একটা নিলাম, তারপর সাবজেক্ট ডো ডো দে, তারপর ভার্ব খাওয়া, খাওয়া ইংলিশ হলো ইট। ডো দে ইট আমটি, এখানে প্রিপজিশন হবে, যেহেতু নির্দিষ্ট করে বোঝানো হয়েছে তাহলে কি হবে? ডো দে ইট দা ম্যাঙ্গো, ডো দে ইট দা ম্যাঙ্গো, ডো দে ইট দা ম্যাঙ্গো। আমরা যদি স্পোকেন ইংলিশ শিখতে চাই তাহলে আমাদের প্রশ্নবোধক বাক্য গঠন করা অতীব অতীব জরুরি। আমাদের যদি কম বেশি ভোকাবুলারি জানা থাকে তাহলে একজন যদি আমাকে কোয়েশ্চেন করে আমি করতে পারবো, কিন্তু করার যে প্রশ্ন, অন্যকে প্রশ্ন করাটা কিন্তু আরো জরুরি। তার জন্য আমাদের স্পোকেন ইংলিশ শিখতে গেলে ইন্টারোগেটিভ বাক্য অবশ্যই অবশ্যই জানা থাকতে হবে, এবং প্রশ্নবোধক বাক্য বা ইন্টারোগেটিভ বাক্য কেমনে গঠন করে তার গঠন পদ্ধতি সম্পর্কেও জানা থাকতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে ইন্টারোগেটিভ বাক্য শেখা হলো। আমরা আগামী ক্লাসে শিখব নেগেটিভ সেন্টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। তাহলে আগামী ক্লাস কি হবে? আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের দুইটা গঠন বাকি রয়েছে, যথা নেগেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স, এবং সেই সাথে আমরা আগামী ক্লাসে শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চেনার উপায়, গঠন, অক্সিলারি ভার্ব, এভরিথিং। আমার এই টেন্সের ক্লাস 7 ভাগে ভাগ করার উদ্দেশ্য এটাই, যারা শিক্ষার্থী রয়েছে তাদের জন্য এখানে 7টি ক্লাসের মধ্যে বিশদভাবে টেন্সের বর্ণনা করা হয়েছে, যেটা তোমাদের অন্যান্য গ্রামার টপিকস শিখতে অনেক সহায়তা করবে। এবং টেন্স গুলো এমনি যদি আমরা ভেঙে ভেঙে বিশ্লেষণ করে শিখে নিই তাহলে আমাদের ইংরেজি শেখাও সহজ হবে এবং পরীক্ষাও ভালো হবে এবং টেন্স ভুলার সম্ভাবনাও কম থাকবে। তারপরে আমি আবার বলি, যদি আমরা গ্রামার শিখতে যাই, যদি আমরা পরীক্ষায় ভালো করতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই টেন্সকে আমাদের সর্বপ্রথম প্রাধান্য দিতে হবে এবং টেন্সকে খুব ভালো করে আমাদের আয়ত্ত করে নিতে হবে। আজকের ক্লাস এই পর্যন্তই। সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।